বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আগে দুটো ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি প্রাইমারি টেট 2014 যে ওএমআর ইস্যু নিয়ে যে মামলা আজকে কলকাতা হাইকোর্টে উঠেছিল এবং কলকাতা হাইকোর্টের চত্বরে বিকাশবাবুকে ঘিরে যে বিক্ষোভ, সেই নিয়ে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি। আজকে জানিয়ে দিচ্ছি যে প্যানেল প্রকাশের মামলা, যেখানে 59,000 প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশের যে মামলা, সেখানে কী শুনানি হয় এবং শুনানিতে কী তথ্য উঠে আসে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে বিশ্লেষণ করে জানিয়ে দেবো। এবং এখান থেকে আপনারা জানতে পারবেন যে এই মামলার বর্তমানে কতটা গুরুত্ব রয়েছে, অর্থাৎ কতটা গুরুত্ব রয়েছে এই মামলার, সেটাও আপনারা জানতে পেরে যাবেন, পুরোটা নিজেরা বুঝতে পারবেন। আর শুনানির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আপনাদের জন্য সবিস্তারে জানিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকেই জানেন 2017 সালে প্রাথমিকে 42,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছিল এবং 2020-তে সেখান থেকে কিন্তু 16,500, টোটাল প্রায় কিন্তু 59,000-এর যে রিক্রুটমেন্ট, সেখান থেকেই এই যে প্যানেল প্রকাশ কিন্তু পর্ষদ স্টেট ওয়াইজ করলেও এখন যে আবেদন যেটা ছিল ডিপিএসসি বরাবর যে প্যানেল প্রকাশ, সেটার জন্য কিন্তু শুনানি চলছে। এবং প্রথমে এই মামলার প্রথমে যেটা দেখা যায় যে আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ, সেখানে তপব্রত চক্রবর্তী মহাশয় এবং পার্থসারথী চ্যাটার্জি মহাশয়ের যে ডিভিশন বেঞ্চ, সেখানে মামলাটি ওঠে। আপনারা জানেন বেঞ্চ পরিবর্তন হয়েছে এবং সেখান থেকে যে রিট পিটিশনার, প্রথমে তারা বক্তব্য রাখে। রিট পিটিশনের তরফ থেকে আইনজীবীর বক্তব্য যে এর আগে মামলাটা যখন মার্চ মাসে লিস্টেড হয়, তখন যে মামলা শুনানি হয়, তখন থেকে কিন্তু রিট পিটিশনের তরফ থেকে আইনজীবী কিন্তু সময় চেয়ে নিয়েছিলেন তাদের ডকুমেন্টসগুলোকে সাবমিট করার জন্য এবং ভালো করে তথ্য জমা দেওয়ার জন্য তিনি কিছুটা সময় চেয়ে নেন। আজও কিন্তু তার গলায় ওই একই সুর থাকে, যেখান থেকে তিনি জানান যে তাদের আরও কিছুটা সময় লাগবে। বুঝতে পেরে গেছেন যে শুধু সময়ের পর সময় চাওয়া হচ্ছে। এই মামলার গতিপ্রকৃতি ঠিক কোন দিকে মোড় নিচ্ছে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। কোর্টে মামলা চালাতে গেলে ঠিক কতটা অর্থ লাগে আর কতটা ধৈর্য নিয়ে এগোতে হয়, রিট পিটিশনারদের তরফ থেকে সেইগুলো বর্তমানে হয়তো কিছুটা ক্ষয়িষ্ণু হয়েছে এবং এখানে পিটিশনারদের তরফ থেকে শুধু সময়ের পর সময় চাওয়া হচ্ছে। আদৌ এই মামলাটার গতিপ্রকৃতি কোন দিকে যাচ্ছে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন কিছুটা পর। বিচারপতির কাছে এফিডেভিট জমা করার যে নির্দেশ ছিল রিট পিটিশনারদের আইনজীবীদের তরফ থেকে, সেই জমা করার জন্য আজকের ডেটেও তারা জমা করতে পারেনি এবং সেটা জমা করার জন্য আরও কিছুটা সময় কিন্তু বিচারপতির তরফ থেকে চেয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ বিচারপতির কাছে আইনজীবীরা চেয়ে নিয়েছেন। বলে রাখি, ডিপিএসসি বরাবর যে সমস্ত নিয়োগ নিয়ে প্রাথমিকে 17 এবং 20-তে হয়েছিল প্যানেল প্রকাশের মামলা, সেখানে আসে এবং অন্তর্বর্তীকালীন যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং সেটাকে কিন্তু একটু সময় করে করে বাড়ানো হচ্ছে, অর্থাৎ ইন্টারিম যে স্টে অর্ডার রয়েছে সেটা কিছুটা সময় বাড়ানো হয়েছে। আপনারা জানেন যে জুনের 30 তারিখ পর্যন্ত এই অর্ডারটা দেওয়া হয়েছে এবং এই মামলাটা আগামী 18ই জুন লিস্টেড হয়ে শুনানির কথা বলা হয়েছে এবং যে ডিপিএসসি বরাবর যে প্যানেল প্রকাশের যে মেয়াদ, সেটা কিন্তু 30শে জুন পর্যন্ত স্থগিতাদেশ দীর্ঘায়িত করা হয়েছে। আর আগামী 3 সপ্তাহের মধ্যে এফিডেভিট সবাইকে জমা দিতে হবে এবং অপোজিশনের তরফ থেকে কোনো রকম যদি বার্তা দেওয়ার থাকে সেটাও তারা 1 সপ্তাহের মধ্যে জানাবে। এবং বিচারপতি এরপর পর্ষদের যিনি আইনজীবী আছেন তার কাছ থেকে ডিটেলসে জানতে চান যে এই প্যানেল থেকে কিভাবে কি নিয়োগ হয়েছে। তখন আইনজীবী জানান যে পর্ষদ থেকে যে নির্দিষ্ট সময়সীমা ছিল নিয়োগ করা, সেটা 2016 সালের যে প্যানেল, সেখান থেকে 17-তে নিয়োগ করা কমপ্লিট হয়ে যায়। পরবর্তীতে আবার 20 সালেও কিন্তু নিয়োগ হয়েছে। বিচারপতির কাছে পর্ষদের আইনজীবীরা জানান এই মামলাটির মূলত হচ্ছে গিয়ে যেখানে 273 জনের উপর একটা অ্যালিগেশন আসে, যেখানে তাদেরকে টেট পাস নাকি তারা উত্তীর্ণ হয়নি, অথবা তাদেরকে 1 নম্বর এক্সট্রা দিয়ে তাদেরকে চাকরিতে বহাল করা হয়েছে। এবং এই মামলাটা সুপ্রিম কোর্টে রয়েছে এবং সেটা পেন্ডিং অবস্থায় রয়ে গেছে। সুপ্রিম কোর্ট থেকে তারা অর্ডার পেয়ে কিন্তু কার্যত এখনও পর্যন্ত তারা চাকরি করছে, তাই সুপ্রিম কোর্টে কিন্তু এটা বিচারাধীন বিষয়। তাই এখনই এই মামলার রায় কিন্তু আসা সম্ভব নয় এবং আপনাদের যেটা জানালাম যে জুন মাস পর্যন্ত কিন্তু এটা স্টে রয়েছে। তো পর্ষদ থেকে বারংবার আগেও তারা জানিয়েছে, যেহেতু স্টেট ওয়াইজ তারা কিন্তু যে প্যানেল সেটা প্রকাশ করে দিয়েছে, এখন ডিপিএসসি বরাবর প্যানেল প্রকাশের কোনো রকম কার্যকারিতা নেই বা প্রয়োজনীয়তা নেই। সেটা পর্ষদ এর আগেও যেমন জানিয়েছে, এখনও জানিয়েছে যে ক্যাটাগরি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ যেভাবে পার্টে পার্টে তারা 2017 রিক্রুটমেন্ট, 2020 রিক্রুটমেন্টের সমস্তটা তারা প্রকাশ করে দিয়েছে। তাই কার্যত ডিপিএসসি বরাবর তাদের যে প্যানেল প্রকাশের অর্ডার, সেটার প্রয়োজনীয়তা বা গুরুত্ব এই মুহূর্তে নেই, সেটাই তারা বিচারপতির কাছে জানান।
এবং আপনাদেরকে বলে রাখি এই মামলার যে গুরুত্ব সেটা কিন্তু এখন বিষবাও জলে চলে গেছে কার্যত। আপনারা বুঝতেই পাচ্ছেন আদৌ ডিপিএসসি বরাবর এই প্যানেল প্রকাশ পাবে কি না সেটা কিন্তু সন্দেহ, যেহেতু স্টেট ওয়াইজ বরাবর একবার প্যানেল করে ফেলেছে এবং পর্ষদের কাছে সেরকম পর্যাপ্ত পরিমাণ ডিপিএসসি বরাবর প্যানেল প্রকাশের তথ্য আছে কি না সেটাও জানি না, এবং সেখান থেকে যে পর্ষদ ডিপিএসসি বরাবর প্যানেল প্রকাশ করবে কি না আদৌ সন্দেহ, এবং সেরকম অর্ডার ভবিষ্যতে আসবে কি না সেটাও কিন্তু সন্দেহ। আপনারা ধরে রাখুন কার্যত এই মামলার যে কার্যকরী যে সেটা কিন্তু বিষভাবে জলে চলে গেছে। এখন দেখা যাক কী হয়, পরবর্তীতে কী ধরনের আপডেট উঠে আসে। তো যেভাবে সময়ের পর সময় বাড়ছে জানি না এই মামলার গতিপ্রকৃতি কোন দিকে যাবে। তো আমাদের চ্যানেলের সাথে থাকুন, সমস্ত আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন সবার আগে। যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।